নমস্কার, আমি সমর ঘোষ। তোমরা দেখছো সমর ঘোষের এডুকেশনাল ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করব গবেষণার এমন একটি বিষয় নিয়ে যেটি এমএ, এমএড, নেট সেটের ক্ষেত্রে উপযুক্ত এবং বিবেচ্য বিষয় হিসাবে পরিগণিত। টপিকটি দেখো, সায়েন্টিফিক মেথড অফ রিসার্চ অর্থাৎ গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি। গবেষণা কার্য আমরা বৈশিষ্ট্য যখন আলোচনা করেছিলাম বলেছিলাম যে গবেষণা কার্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে হয়ে থাকে। তো এই গবেষণার যে বিভিন্ন মেথড আমরা ব্যবহার করি তার মধ্যে সায়েন্টিফিক মেথড একটি অন্যতম। প্রথমে আমরা দেখে নেব মিনিং অফ সায়েন্টিফিক মেথড। আমি এখানে যে ইনপুট গুলো দিয়েছি, ইনপুট গুলো তোমরা নোট করে রাখতে পারো, তাহলে তোমাদের ইন ফিউচার বিভিন্ন ক্ষেত্রে কাজে লেগে যাবে। অবশ্য আমি এগুলো ইংরেজিতে লিখেছি, কিন্তু আমি যেটা ডিসকাস করব এটা আমি বাংলাতে করব তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথম যেটা দিয়েছি, ইট রিলাইজ অন এম্পিরিক্যাল এভিডেন্স, গবেষণামূলক প্রামাণ্যের উপর নির্ভরশীল সায়েন্টিফিক মেথড। নেক্সট, ইট ইউটিলাইজ রিলেভেন্ট কনসেপ্ট, সায়েন্টিফিক মেথড নিয়ে যখন কোনো গবেষণা করা হবে তখন সেই গবেষণা করার ক্ষেত্রে প্রাসঙ্গিক যে বিষয়গুলো থাকে, যে ধারণাগুলো থাকে, সেগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি, সেগুলোকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি। নেক্সট, ইট কমিটেড টু অনলি অবজেক্টিভ কনসিডারেশন, আমরা যে গবেষণার ক্ষেত্রে যে উদ্দেশ্যগুলো নির্বাচন করি সেই উদ্দেশ্যগুলো বিচার বিবেচনা করার প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি। It presupposes ethical neutrality, আমরা যে পূর্বকৃত নৈতিক নিরপেক্ষতা সম্পর্কে অবগত থাকি এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকি। আমরা সায়েন্টিফিক রিসার্চ এমন একটা গবেষণা যেখানে কোনো প্রকার পার্সিয়ালিটি বা পক্ষপাতিত্বমূলক আচরণ করা যায় না। একদম এই যে পরেই বলেছে দেখো, and correct statements about population object, আমরা যে পপুলেশন নিয়ে যে কাজটা করব সেই পপুলেশন সম্পর্কিত সঠিক নিখুঁত একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করব। এটাই হলো সায়েন্টিফিক রিসার্চ। ইটস রেজাল্ট ইনটু প্রবাবিলিস্টিক প্রেডিকশন, সায়েন্টিফিক মেথড ইউজ করার ফলে গবেষণার যে ফলাফল পাই সেই ফলাফলটা একটা সম্ভাবনামূলক ভবিষ্যৎবাণী, অর্থাৎ কোন গবেষণার পূর্বে যে আমরা হাইপোথিসিসটা ফর্মুলেট করি সেটাকে আমরা পূর্বানুমান বলে থাকি। অর্থাৎ গবেষণাটা শুরু করার আগে থেকে যে একটা অনুমান করা হয় যে ফলাফল কি হতে পারে, এটাকে আমরা এখানে প্রবাবিলিস্টিক প্রেডিকশন বলছি। ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক মেথড, ইউজিসি নেটের সিলেবাসে উল্লিখিত যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। প্রথমত, রেপ্লিকেবিলিটি অর্থাৎ অনুকরণযোগ্য, অনুকৃতযোগ্য, অর্থাৎ সায়েন্টিফিক গবেষণা যখন করা হয় তখন আমরা পূর্বকৃত যে গবেষণাগুলো করা হয়ে থাকে সেই গবেষণার যদি ডাটা কালেকশনের পদ্ধতি, ডাটা অ্যানালাইসিসের পদ্ধতি এবং তার ডিসকাশন, ইন্টারপ্রিটেশন, এই বিষয়গুলো যদি আমরা সেখান থেকে যদি অনুকরণ করি, তাদের দেখে যদি আমরা কিছু যদি শেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সিমিলারিটি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে বলা হচ্ছে রেপ্লিকেবিলিটি। নেক্সট, ভেরিফায়েবল, যাচাইযোগ্য, সায়েন্টিফিক রিসার্চ করার পর যে ফলাফল পাওয়া যায় সেই ফলাফলটা
এক চান্সেই প্রকাশ করার পূর্বে সেটাকে যাচাই করা হয়, যাচাই করে দেখা হয় সেটার নির্ভরযোগ্যতা, যথার্থতা কতটা রয়েছে। এটাকে বলা হচ্ছে ভেরিফায়েবল। নেক্সট, অবজেক্টিভিটি। সায়েন্টিফিক রিসার্চ একটা অবজেক্টিভিটি প্রসেস। সেটা আমরা এখানে যে রিসার্চ করব তার যা ফলাফল আসবে, আমরা যদি 100 কিলোমিটার দূরেও সেই ফলাফল সেই যদি গবেষণা করে থাকি একই ফলাফল আসবে, অন্য দেশে যদি করি একই ফলাফল আসবে। এটাকে বলা হচ্ছে অবজেক্টিভিটি, নৈর্ব্যক্তিক হবে। আমরা এমন কিছু তথ্য সেখানে ইনপুট করব না যার ফলে আমার পার্সিয়ালিটি হয়ে যেতে পারে, পক্ষপাত দুষ্টতা হয়ে যেতে পারে, না, অবজেক্টিভ হবে। নেক্সট, প্রেডিক্টেবল। আগেই বললাম যে আমরা পূর্ব একটা অনুমান করে থাকি কোন গবেষণা সম্পর্কে, ওই বিষয়টাকে বলা হচ্ছে প্রেডিক্টেবল। আমরা কোনো রিসার্চ করার পূর্বে সেই রিসার্চের ফলাফল কি হতে পারে সেই সম্পর্কিত যে একটা ধারণা, সেটাকে বলা হচ্ছে প্রেডিক্টেবল। নেক্সট, পার্সিমনি, মিতব্যয়িতা। সায়েন্টিফিক মেথডের ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করা হয় অল্প খরচে রিসার্চটাকে কমপ্লিট করার জন্য। এই জন্য এর একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বলা যায় পার্সিমনি। নেক্সট, প্রেসিশন, স্পষ্টতা। সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে কোনো দ্ব্যর্থব্যঞ্জনযুক্ত ভাষা থাকবে না, ফলাফলের মধ্যে কোনো ডবল মিনিং থাকবে না, যেটা অ্যান্সার আসবে, যেটা রেজাল্ট আসবে সেটা স্পষ্ট হবে, এক কথায় যেন সবাই বুঝতে পারে যে তার ফলাফল কি বলতে চাইছে। এটা হচ্ছে প্রেসিশন। নেক্সট, ফলসিফিয়াবিলিটি, সততা। অনেক দোকানে দেখবে লেখা থাকে সততাই আমাদের একমাত্র মূলধন, বিষয়টা ঠিক একই রকম। সায়েন্টিফিক রিসার্চের সততাই একমাত্র মূলধন। অবশ্য শুধু সায়েন্টিফিক রিসার্চ নয়, যে কোনো রিসার্চেরই একমাত্র মূলধন হলো সততা। আমরা কোনো কিছু তথ্য কালেকশনের জন্য বা তথ্য অ্যানালাইসিস করার জন্য কোনো ক্ষেত্রেই আমরা কোনো প্রতিলিপি ব্যবহার করব না, কোনো অনুলিপি করব না, কারো দেখে আমরা কপি করব না। এক্ষেত্রে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। এটাই হলো ফলসিবিলিটি। নেক্সট, মডিফায়েবল, অর্থাৎ কোন একটা গবেষণা সম্পন্ন হওয়ার পর সেটাই যে ফিক্সড তা নয়, সেটাকে আবার মডিফাই করা যেতে পারে, তার ফলাফল আবার পুনর্নবীকরণ করা যেতে পারে। এটাই হলো মডিফায়েবল। নেক্সট আমরা যে বিষয়টা দেখব, স্টেপস অফ সায়েন্টিফিক মেথড। কি কি পর্যায় বা স্তর অবলম্বন করব এই বৈজ্ঞানিক পদ্ধতির ক্ষেত্রে। প্রথমত আমরা যেটা দেখব, রিকগনিশন এন্ড ডেফিনিশন অফ দা প্রবলেম। আমরা যে প্রবলেমটা সিলেক্ট করব সেই প্রবলেমটাকে ডিফাইন করতে হবে, সেটাকে রিকগনিশন করতে হবে, আমাদেরকে পুনরায় সেই বিষয়ে চিন্তা করতে হবে। এটা হলো প্রথম স্টেজ। এখানে যদি আমরা একটা উদাহরণ ব্যবহার করি, প্রবলেমটা কিরকম নিতে পারি আমরা সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে। ধরো একটা বদ্ধ অন্ধকার ঘরের মধ্যে একটা টবে যদি আমরা চারা গাছ রাখি, চারা গাছটা কিছুদিন পর দেখবো যে জানালা বা দরজার সূক্ষ্ম ছিদ্রকণা দিয়ে যে আলোক রশ্মি প্রবেশ করছে, চারা গাছের কাণ্ড সেই দিকে প্রসারিত হচ্ছে। এটা আমরা প্রবলেম হিসাবে নিতে পারি। এরপর আমাদের নেক্সট স্টেপ যেটা, ফর্মুলেশন অফ হাইপোথেসিস। এক্ষেত্রে আমাদের কি সলিউশন হতে পারে সেটা আমরা অনুমান করব, হাইপোথেসিসটাকে ফর্মুলেট করব।
ধরো হাইপোথিসিসটা সাপোজ ভেবে নিলাম, টবে রাখা চারা গাছটি জল পাচ্ছে ঠিকই, আলো পাচ্ছে না। আলো পাওয়ার আশায় জানালা বা দরজার ছিদ্র কোণার দিকে অগ্রসর হচ্ছে। এটা কিন্তু আমি হাইপোথিসিস মানলাম, রেজাল্ট আমার তা নাও হতে পারে। নেক্সট আমি দেখব স্টেপের মধ্যে কালেকশন অফ ডাটা। এই সম্পর্কিত আমরা বিভিন্ন ম্যাগাজিন দেখতে পারি, বিভিন্ন লাইব্রেরির জার্নালিস্ট দেখতে পারি, বিভিন্ন শিক্ষার্থীদের সায়েন্সের মতামত নিতে পারি, বিভিন্ন হয়তো আমরা চাষীদের কাছ থেকে মতামত নিতে পারি, কারণ তারাও এই বিষয়টা নিয়ে খুব পরিচর্যা করে থাকেন। তো এই সমস্ত ক্ষেত্র থেকে আমরা কালেকশন করব ডাটাটা। নেক্সট, অ্যানালাইসিস অফ ডাটা। স্যাম্পেলের কাছ থেকে সংগৃহীত তথ্যকে আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে আমরা দেখব যে সেক্ষেত্রে ইন্টারপ্রিটেশন আমরা কি পাচ্ছি। নেক্সট আসছে কি স্টেটিং কনক্লুশন, অর্থাৎ ডাটাটা অ্যানালাইসিস করার পর আমরা দেখতে পেলাম যে কি রকম কারণের জন্য কাণ্ডটি ওই জানালার দিকে বা দরজার দিকে চলে যাচ্ছে, তার আমরা একটা কনক্লুশন পাচ্ছি। সেইটা এই কনক্লুশনের ক্ষেত্রে আমরা এখানে লিখবো, যেহেতু এটা সায়েন্টিফিক মেথড তাই এটাকে ইন্টারপ্রিটেশন না বলে স্টেটিং কনক্লুশন বলা হচ্ছে। রিসার্চের তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাষা ইউজ করা হয়, তো সায়েন্টিফিক ক্ষেত্রে এটাকে স্টেটিং কনক্লুশন বলা হচ্ছে। নেক্সট আমরা যে বিষয়টা দেখব, সায়েন্টিফিক রিসার্চেরই aim of research as a scientific method, বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে গবেষণার লক্ষ্য কি? গবেষণার কিন্তু বিভিন্ন ধরনের লক্ষ্য থাকতে পারে, এমনি ইন জেনারেল এডুকেশনাল কেন্দ্র করে রিসার্চের মূল তিনটি লক্ষ্য রয়েছে। এক হলো প্রবলেম সলভিং, সরি এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা সলভিং হবে, এনজি হবে লাস্টে। নেক্সট হলো থিওরি বিল্ডিং, এবং 3 নম্বর হলো প্রেডিকশন। আমরা ধাপে ধাপে সে আলোচনায় আসছি। প্রথমত আমরা দেখব প্রবলেম সলভিং বিষয়টা কি। মিনিং, প্রবলেম সলভিং ইজ এ টিচিং স্ট্র্যাটেজি that employs that scientific method in searching for information. তথ্য অনুসন্ধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি শিক্ষণ ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রবলেম সলভিং, arriving at decision based pure knowledge and reasoning, যৌক্তিক বিচার অনুযায়ী এবং সঠিক জ্ঞান এরপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে আসে, এটাই হলো সমস্যার সমাধান। আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে ধরো শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কাছে শিক্ষক মহাশয় বললেন যে শিক্ষার্থীদের সাফল্যের বা ব্যর্থতার কারণগুলি তোমরা অ্যানালাইসিস করো, দেখো তোমরা নিজেরা বিচার বিবেচনা করো যে কি জন্য কোনো শিক্ষার্থী ভালো সাফল্য পাচ্ছে, কোনো শিক্ষার্থী কম সাফল্য পাচ্ছে না বা ব্যর্থ হচ্ছে, তার কারণ অনুসন্ধান করো। এটা একটা প্রবলেম সলভিং এর জন্য দেওয়া হলো শিক্ষার্থীদের, এটা হলো উদাহরণ। এরপর আমরা দেখব পারপাস, উদ্দেশ্যটা কি। ফার্স্ট, গেইন এন্ড ইমপ্রুভ দ্য নলেজ, জ্ঞান অর্জন এবং প্রসারিত করার জন্য। এই জ্ঞানটা কিসের জ্ঞান, কার জ্ঞান? শিক্ষার্থীদের জ্ঞান, যাদের উপর এই প্রবলেম সলভিং মেথডটাকে আমরা অ্যাপ্লাই করছি তাদের জ্ঞান ইমপ্রুভ করার জন্য। নেক্সট, সলভ পার্লিং কোয়েশ্চেন। প্রবলেম সলভিং মেথডের বিভিন্ন কোয়েশ্চেন করা হতে পারে, শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ব্যবহার করে, এই সমস্ত কোয়েশ্চেন গুলোর সলভ করার দায়িত্ব কিন্তু শিক্ষার্থীদের নিজেদেরই। এটাই বলা হচ্ছে যে পার্লিং কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন গুলো তাদের মনে উদ্বুদ্ধ হবে সেই কোয়েশ্চেন গুলোর সমাধান তারা নিজেরাই করবে।
এটাই। নেক্সট হলো ওভারকাম দ্য অবস্টাকলস ইন দ্য অ্যাটেনমেন্ট অফ অবজেক্টিভ। তাদের কার্যক্ষেত্রের উদ্দেশ্য পূরণে যে সমস্ত প্রতিবন্ধকতা আসবে সেই প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করে পেরিয়ে যাওয়াটাই তাদের মূল উদ্দেশ্য প্রবলেম সলভিং। তাদের কাছে যে সমস্যাটা উপস্থাপন হয়েছে ওটা তাদের লক্ষ্য, এই লক্ষ্যে পৌঁছাতে হবে। ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য যত ধরনের তাদের কাছে সমস্যা আসুক না কেন, প্রতিবন্ধকতা আসুক না কেন, তারা সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করবে। নেক্সট আমরা প্রবলেম সলভিং সম্পর্কিত যে বিষয়টা দেখব, স্টেপস অফ প্রবলেম সলভিং মেথড। প্রথমত, ফর্মুলেশন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ প্রবলেম, অর্থাৎ শিক্ষার্থীদের কাছে যে সমস্যাটা উপস্থাপন করলেন শিক্ষক মহাশয়, ওই সমস্যাটা তাদেরকে উপলব্ধি করাতে হবে। শিক্ষার্থীরা নিজেরা সেই বিষয়ে সচেষ্ট হবেন। এটা ফার্স্ট স্টেপে তাদেরকে তাহলে সমস্যাটা উপলব্ধি করাতে হলো। নেক্সট, কালেকশন অফ রিলেভেন্ট ডাটা, প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে হবে। সমস্যা প্রাসঙ্গিক। সমস্যাটা কি দেওয়া হয়েছিল? শিক্ষার্থীদের সাফল্য এবং ব্যর্থতার কারণ খোঁজার জন্য তারা সেই প্রসঙ্গে অন্যান্য বন্ধুদের, অন্যান্য শ্রেণীর অন্যান্য ভাই বোনেদের, দাদা দিদিদের কাছ থেকে কালেকশন করবে তথ্য। নেক্সট পয়েন্ট, অর্গানাইজিং অফ ডাটা। তারা বিভিন্ন শ্রেণী থেকে নিতে পারে, ছেলে মেয়েদের কাছ থেকে নিতে পারে। এই যে বিভিন্ন জায়গা থেকে যে ডাটাটা কালেকশন করছে, কালেকশন করার পর সেই ডাটাটাকে তারা অর্গানাইজড করবে, একত্রিতকরণ করবে। তারপর ড্রয়িং অফ কনক্লুশন। ডাটাটা অর্গানাইজ করার পর তার একটা মোটামুটি ধারণা পেয়ে গেল যে বিষয়টা, সমস্যাটার সমাধান কিভাবে আসছে, কি তারা সূত্র পাচ্ছে, তারপর তারা একটা কনক্লুশন ড্র করবে। নেক্সট, টেস্টিং কনক্লুশন। যে কনক্লুশনটা তারা পেয়েছে সেটাকে টেস্ট করে দেখবে সত্যি কি এটা সঠিক, আমি যে অ্যান্সারটা পেয়েছি এটাই কি যথোপযুক্ত। নেক্সট আমরা যে বিষয়টা দেখব, রোল অফ টিচার ইন প্রবলেম সলভিং। সমস্যার সমাধানের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি? আমি তো প্রথমে বলেছি শিক্ষকের ভূমিকা এই ক্ষেত্রে গৌণ, তা সত্ত্বেও শিক্ষকের অবশ্যই কিছু কর্তব্য আছে। দেখো, ডিফাইন দ্য প্রবলেম ক্লিয়ারলি। শিক্ষার্থীদেরকে তো সমস্যাটা তো তাদেরকে উপস্থাপন করলেন, কিন্তু সেই সমস্যাটা তো তারা নাও বুঝতে পারে। তাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে হবে যাতে তাদের কোনো ডাউট না থাকে। অপরদিকে তাদের যেন একটা ইন্টারেস্ট জাগে, তাদের যেন একটা কিউরিওসিটি জাগে যে এই সমস্যাটার সমাধান আমাকে নিজেকে করতে হবে, করলে আমি কি উত্তর পাবো, এই বিষয়টায় তাদের একটা কিউরিওসিটি আনতে হবে। এটা শিক্ষকের দায়িত্ব। নেক্সট, টু অ্যানালাইজ দ্য সিচুয়েশন ইন পার্টস। তারা যে পরিস্থিতির মধ্যে রয়েছে, যে পরিস্থিতির মধ্যে তারা অগ্রসর হবে, এই পরিস্থিতিটাকে অংশে অংশে বিভক্ত করে তাদেরকে অ্যানালাইজ করে বোঝাতে হবে। সমগ্র ভাগটা একসঙ্গে নয়, পার্টে পার্টে বোঝাতে হবে। এটা হচ্ছে শিক্ষকের ভূমিকা। নেক্সট, টু রিকল প্রিভিয়াসলি নলেজ। যে সমস্যাটা শিক্ষার্থীর কাছে দেওয়া হলো, সেই সমস্যা সম্পর্কিত শিক্ষার্থীদের পূর্বের কি জ্ঞান রয়েছে এটা শিক্ষককে দেখতে হবে, এবং সেটা শিক্ষার্থীদের মনে করানোর চেষ্টা করতে হবে তারা যাতে পূর্বকৃত জ্ঞান এবং বর্তমান জ্ঞানের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এই সংযোগ স্থাপন যখনই করতে পারবে তখনই সমস্যার সমাধানের পথে তারা অগ্রসর হবে। এটা হলো একটি শিক্ষকের কাজ। নেক্সট, টু মেনটেন স্টেট অফ ডাউট। তাদের মধ্যে যে সন্দেহ থাকবে, যে ডাউটটা থাকবে, ওই ডাউটটাকে ক্লিয়ার করা শিক্ষকের উদ্দেশ্য। টু ইউজ আউটলাইন অ্যান্ড গ্রাফস। তাদেরকে সমস্যার বিভিন্ন পার্সপেক্টিভ বোঝানোর জন্য প্রয়োজন হলে গ্রাফ ব্যবহার করতে পারেন,
আউটলাইন দেখাতে পারেন, এই সমস্ত শিক্ষকের দায়িত্বের মধ্যে। থিওরি বিল্ডিং, পূর্বে আমি বলেছিলাম সায়েন্টিফিক মেথডের মূল 3টে উদ্দেশ্য, তার মধ্যে ফার্স্ট আমি ডিসকাস করলাম এবং ব্রিফলি ডিসকাস করলাম কেন প্রবলেম সলভিং এবং থিওরি বিল্ডিং সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন নেট সেটে আসে, এই জন্য তোমাদের সমস্ত বিষয়গুলো জেনে রাখা উচিত। বিশেষ করে স্টেপগুলো রিঅর্গানাইজ করার জন্য নেটে কোশ্চেন হয়। থিওরি বিল্ডিং জিনিসটাকে কি একটু দেখে নাও। হেল্প টু বেটার আন্ডারস্ট্যান্ডিং রিয়েলিটি, প্রকৃত বাস্তবটা কি সেটা বোঝার ক্ষেত্রে সাহায্য করে। আমরা থিওরি বিল্ডিং কথাটার মধ্যে বুঝতে পারছি যে কোনো একটা তত্ত্বকে প্রতিষ্ঠা করা, এটা হলো মূল থিওরি বিল্ডিং এর কনসেপ্ট। এই ক্ষেত্রে আমরা থ্রি মেন অ্যাক্টিভিটিস অফ থিওরি বিল্ডিং, 3টে মূল কার্যাবলী কি কি সেটা আমরা একটু দেখব। প্রথমত কনসিভিং এ থিওরি, যে কোনো একটা তত্ত্ব বা থিওরি সম্পর্কে একটা কাল্পনিক চিন্তা ভাবনা, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, যিনি গবেষক হবেন গবেষকের একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং থাকবেন একটা থিওরি সম্পর্কে, এটা হলো ফার্স্ট স্টেপ। ধরো আমরা যদি কোনো ব্যবসা করতে যাই, তার পূর্বে আমাদেরকে মার্কেট অ্যানালাইসিস করতে হয়, আমাদেরকে একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে হয়, কোথায় করব, কি দোকান করব, কিভাবে স্ট্রাকচারটা বানাবো, এই যে একটা অ্যাবস্ট্রাক্ট করা, এইটা করতে হবে। নেক্সট স্টেপ হলো কনস্ট্রাক্টিং দা থিওরি, থিওরিটা গঠন করা। প্রথমে ভাবা হলো, ভাবার পর বিভিন্ন স্টেপ মেনশন করার পরে কনস্ট্রাক্টিং দা থিওরি, নেক্সট পর্যায়ে থিওরিটা কনস্ট্রাক্ট করা হবে। তারপরে ইভালুয়েটিং দা থিওরি, থিওরি তো হয়ে গেল, তারপর সেটাকে ইভালুয়েট করে দেখতে হবে কতটা সেটা যথোপযুক্ত, নাকি সেক্ষেত্রে কোনো ফল্ট রয়ে গেল। এই সমস্ত বিষয় আমরা একটু আলোচনা করে দেখবো ইভালুয়েটিং দা থিওরির মধ্যে। বিস্তারিত করব না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। স্টেপস গুলো কি কি আমরা একটু দেখে নেবো জাস্ট। ফার্স্ট, অবজারভেশন, ডেসক্রাইবড, মেজার। নেক্সট, ক্যাটাগরাইজেশন, ফ্রেমওয়ার্ক, টাইপোলজি। ক্যাটাগরাইজেশন ফ্রেমওয়ার্ককে বিভিন্ন ভাবে বিভক্ত করে বিষয়টাকে সাজানো, এটা হলো টাইপোলজি, ক্যাটাগরাইজেশন ফ্রেমওয়ার্ক অফ টাইপোলজি। নেক্সট হলো ডিফাইন রিলেশনশিপ, যেখান থেকে আমরা এই যে অবজারভেশন, ডেসক্রাইব, মেজার, অবজারভেশন করা হলো, এই অবজারভেশন করার পরে যে আমরা তথ্যটা পেলাম, ওই তথ্যগুলোর মধ্যে যে রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনশিপটা আমরা এখানে ডিফাইন করার চেষ্টা করব। নেক্সট, হাইপোথেসিস জেনারেশন, এটা হাইপোথেসিস জেনারেশন করতে হবে, বুঝতেই পারছো, সে তো যে কোনো রিসার্চের ক্ষেত্রে প্রয়োজন হয়, না হাইপোথেসিস জেনারেশন করা হয়। নেক্সট আমরা দেখে নেব prediction. A scientific prediction is based on a scientific theory. Scientific theory নির্ভর করে scientific prediction এর উপর। A scientific prediction is a statement about future event. Future event বলতে ওই hypothesis, এই ভবিষ্যতে কি হতে পারে সেই বিষয়ে একটা নির্দিষ্ট স্টেটমেন্ট দেওয়াই হলো সায়েন্টিফিক প্রেডিকশন। নেক্সট, এ সায়েন্টিফিক প্রেডিকশন ইজ falsifiable. সায়েন্টিফিক প্রেডিকশন একটি সততা, এক্ষেত্রে কোনো কারচুপি ব্যবহার করা হয় না, কোনো পার্সিয়ালিটি হয় না, এই জন্য এটিকে falsifiable বলা হয়।